চলছে আমাদের হুমায়ুন ভ্রমণ পর্ব। আজকের পর্বে আপনাদের দর্শন করাবো পাহাড়ের উপর অবস্থিত এক বিখ্যাত মহাদেবের মন্দির, সাথে থাকছে আরো বেশ কিছু দর্শনীয় স্থান। তারপর চলে যাব স্বামীজির স্মৃতি বিজড়িত আলমোড়ায়। খাওয়া থাকা তো থাকছেই, সঙ্গে থাকছে একটা দুর্দান্ত রোড ট্রিপের এক্সপিরিয়েন্স। তাহলে আর দেরি কিসের, শুরু করছি আজকের ব্লগ নৈনিতাল থেকে। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট, আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটা রোদ ঝলমলে আবহাওয়া, তার মধ্যে নৈনিতালকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজ কিন্তু আঙ্কেল আমাদের সঙ্গে নেই, আঙ্কেলের ফ্যামিলিতে একটা দুর্ঘটনা হয়েছিল, সে কারণে মনোজের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ আর কাল দুদিন মনোজ আমাদের সঙ্গেই থাকবে। তো মনোজ, आज हम लोग कहाँ जाएंगे, पहले बताओ। अभी हम जाएंगे कैची धाम। कैची धाम, उसके बाद जाएंगे सर हम क्या बोलते हैं घोड़ाखाल टेम्पल। घोड़ाखाल टेम्पल उसके बाद जाएंगे हम टी गार्डन। टी गार्डन के बाद जाएंगे हम मुक्तेश्वर महादेव मंदिर। और ये गोलूदेवता वही सर घोड़ाखाल टेम्पल आ गया। अच्छा, वो घोड़ाखाल टेम्पल। और कसार देवी सर कल होगा। अच्छा, उसके बाद हम करेंगे अल्मोड़ा नाइट स्टे। ठीक, चलो। নৈনিতাল শহরকে বিদায় জানিয়ে আমরা প্রথমেই এগোলাম কাইচি ধামে শ্রী নিমকরলি বাবার আশ্রমের উদ্দেশ্যে। নৈনিতালে আমাদের হোটেল থেকে কাইচি ধামের দূরত্ব 20 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। রোদ ঝলমলে ঠান্ডা আবহাওয়ার মাঝে মনোজ আমাদের নিয়ে ছুটল কাইচি ধামের পথে। কি অপূর্ব, অতুলনীয় পথের শোভা। দেখতে দেখতে পৌঁছে গেলাম কাইচি ধামে। মনোজ গাড়ি পার্কিং এ লাগানোর পর আমরা 2 মিনিট পায়ে হেঁটেই পৌঁছালাম আশ্রমের সামনে। আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। অনেকগুলো হোমস্টে আর হোটেল আমার নজরে এসেছে। পৌঁছে গেছি নিমকরলি বাবার আশ্রমের সামনে। এন্ট্রান্স গেট হচ্ছে এই দিক দিয়ে। চলুন এবার ভেতরে গিয়ে বাবার আশ্রম দর্শন করি। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু যদি মনে করেন এখানে এসে থাকবেন 1 দিন 2 দিন, তাহলে কিন্তু থাকার প্রচুর অপশান আছে। হোমস্টে আছে, গেস্ট হাউস আছে, কুমায়ুন মণ্ডলের একটা ছোট্ট লজ আছে, সব কিছুই কিন্তু এখানে অপশান অ্যাভেলেবেল আছে। যাই হোক, আগে দর্শন করে আসে আপনাদেরকে বলবো যে কি দেখলাম আর কেমন দেখলাম। নিমকরলি বাবার আশ্রমের সামনে নিঃশুল্কের জুতো রাখার জায়গা আছে। নিমকরলি বাবার আশ্রমের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম ফাটাফাটি, ভীষণ ভালো লাগবে। আর এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায়, যদিও আমরা পুজো দিইনি এখানে চাইলে আপনারা প্রসাদ নিয়ে কিন্তু ওখানে আশ্রমে পুজো দিতে পারেন। ভীষণ মানে একদম এত শান্ত, এত নিরিবিলি, পাশ থেকে নদীর কলকল শব্দ আসছে, এত লোক, প্রচুর ভক্ত, কিন্তু কোথাও কোনো কোলাহল নেই। ভীষণ ভালো লাগবে। কি ও চন্দনদা, ফাটাফাটি না? খুব ভালো। তো চলুন এগোনো যাক ভাওয়ালির দিকে। ভাওয়ালি থেকে আমরা আবার অন্য রাস্তা চেঞ্জ করে এগোবো আলমোড়ার দিকে। তো চলুন। হঠাৎ করে নজরে এলো দোকানে বাল মিঠাই সাজানো আছে। দুজনে চট করে ঢুকে পড়লাম দোকানে বাল মিঠাই খাওয়ার জন্য। উত্তরাখণ্ডের একটা খুব জনপ্রিয় মিষ্টি হচ্ছে বাল মিঠাই, তো সেটা খাওয়ার ইচ্ছা আমাদের হচ্ছিল। মানে আমাদেরকে মনোজ সকালে বললো যে দাদা বাল মিঠাই খাই আয়ে, তো ওই জন্য বাল মিঠাই কিনেছি আমি আর চন্দনদা। এই হচ্ছে বাল মিঠাই, এবার খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। সলিড খেতে, বাইরেটা চিনির দানা আর ভেতরটা পুরো ক্ষীর। আবার শুরু হলো পথ চলা। এবারে গন্তব্য ভাওয়ালির বিখ্যাত ফ্রুট মার্কেট। যবে থেকে নেমেছি, মানে যবে থেকে ট্রেনে উঠেছি,
তবে থেকে চন্দনদা কলা খাবো ফল খাবো, কলা খাবো ফল খাবো এই করে যাচ্ছিল। তো ফল সেরকমভাবে পাচ্ছিলাম না, মানে পেলেও সেগুলো পছন্দের মতো হচ্ছিল না। উত্তরাখণ্ডের ভাওয়ালিতে ফলের একটা বিখ্যাত মার্কেট আছে, তো ওই ভাওয়ালিতে একটু ফল কিনতে হবে, কেননা ফল না পেলে বাবুর মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে মানে সব গেল গন্ডগোল। তো গোল্ডেন অ্যাপেল কিনবো ভেবেছি, আর একটু রামফল। গোল্ডেন অ্যাপেল হচ্ছে এখানে 160 টাকা কিলো, রামফল বলছে 200 টাকা কিলো। তো 500 করে দুটো নিয়ে নেবো, সারাদিনের খাওয়া আমাদের হয়ে যাবে। ये मीठा होगा एकदम? अच्छा थोड़ा टेस्ट करवा रहा है, ठीक है टेस्ट करवाइए। একটু টেস্ট করিয়ে দেখাচ্ছে যে মিষ্টি হবে না হবে না। लीजिए। उनको बाद में दीजिएगा। ওরা কি খেতে, ও সলিড খেতে, এত আমি এরকম স্বাদের ফল কোনোদিন খাইনি, লিটারালি সত্যি কথা বললে অসম্ভব ভালো খেতে আম ফল। ভাওয়ালি ফ্রুট মার্কেটে প্রায় আধ ঘন্টা ঘুরে ফল খেয়ে ফল কিনে সময় কাটিয়ে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্য ঘোড়াশালের উদ্দেশ্যে। এটা একটা পাকা রামফল, রামফলের দুটো ভ্যারাইটি আছে, একটা তো যেটা আমরা নিয়েছি 200 টাকা কিলো, আর এটা টেস্ট করার জন্য দিয়েছে, খেয়ে দেখি। এটা একটু নোনতা মিষ্টি মিশিয়ে, আর ওটা পুরো একদম মিষ্টি। আর যাওয়ার আগে বললো একটু আখরোট খেয়ে দেখো, অনেক তো আখরোট অনেক জায়গাতে খাও, কলকাতাতেও খাও, খেয়ে দেখি। আমাদের কলকাতায় আমরা যে আখরোট খাই, তেলের ভাবটা সেরকম বোঝা যায় না, মুখে দিলে পুরো তেল বেরিয়ে আসছে। মনোজকে ধন্যবাদ, মনোজ যদি ভাওয়ালিতে না নিয়ে আসতো তাহলে কিন্তু এটা হতো না। থ্যাঙ্কস টু মনোজ, খুব ভালো খেলাম। যখন আসবেন নৈনিতাল ভাওয়ালি অবশ্যই আসবেন ফল খাওয়ার জন্য। অনেক তো কলকাতায় ফল খান, ডেফিনেটলি আলাদা হবে এটুকু বলতে পারি। ভাওয়ালি থেকে দূরত্ব 4 কিলোমিটার, সময় লাগে গাড়িতে মিনিট 15 মতো। পৌঁছে গেছি উত্তরাখণ্ডের ঘোড়াশাল বলে একটা জায়গায়, আর এখানে আমরা দেখতে এসেছি হচ্ছে গরু দেবতার মন্দির। কিতনা ডিস্টেন্স স্যার ওয়াঁ সে ভাওয়ালি से? ভাওয়ালি থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। তো এখানে ঘন্টা নেব, ঘন্টা নিয়ে মন্দিরে বাঁধতে হয়, মানে ভগবানকে দর্শন করার পর। গরু দেবতা শব্দের অর্থ হচ্ছে ন্যায়ের দেবতা। তো চলুন একটা ঘন্টা নিয়ে বাবাকে দর্শন করি, এবং পরবর্তীকালে যদি মানত পূর্ণ হয় তারপর কিন্তু আপনাকে আবার এখানে এসে বড় ঘন্টা বেঁধে যেতে হবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম। পিয়াজি भैया গলুদেবতা মন্দিরে বাঁধার জন্য অ্যাকচুয়ালি আমার মনস্কামনা কিছু নেই, অর্পিতার হয়ে আমি এটা করছি, অর্পিতার মনস্কামনা পূর্ণের জন্য এই ঘন্টাটা নিয়ে নিয়েছি। পরবর্তীকালে যখন অর্পিতার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন ওকে আবার আসতে হবে, এসে এখানে আমার পুজো দিয়ে যেতে হবে, বা বড় ঘন্টা বেঁধে পুজো দিতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার, যাই মন্দির গিয়ে দর্শন করি। নিচ থেকে প্রায় 80টা সিঁড়ি উপরে উঠে পৌঁছলাম মন্দিরে। উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘোড়াখাল মন্দির একটি অত্যন্ত জাগ্রত এবং পবিত্র মন্দির, যা ঘণ্টা মন্দির নামেও পরিচিত। স্থানীয়রা গরুদেবতাকে ন্যায় বিচারের দেবতা এবং শিবের অবতার বলে মনে করেন। মন্দির প্রাঙ্গণে ঝোলানো হাজার হাজার ঘণ্টা ভক্তদের বিশ্বাসের প্রতীক বহন করে।
মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। বনদেবতার মন্দির দর্শন তো হয়ে গেল, সবসময় একটা ভজন সংকীর্তন, আজকে ভান্ডারাও আছে এখানে। ভান্ডারা এখনও চালু হয়নি, ভান্ডারা চালু হলে তো ওখানেই প্রসাদ খেতাম আমরা। যাই হোক, এবারে যে এগোবো উত্তরাখণ্ডের চা বাগানের দিকে। দার্জিলিংয়ের চা বাগান তো কদিন আগেই ভিডিওতে আপনাদের দেখিয়েছি, কিন্তু দার্জিলিংয়ের চা বাগানের যেটা সমস্যা হয়েছিল যে এত বৃষ্টি হচ্ছিল, সে কারণে ঠিক করে চা বাগানটা ঘোরা হয়নি। এখানে কিন্তু ব্যাপারটাকে পুষিয়ে নিতে হবে। চলুন এগোই। গরুদেবতার মন্দির থেকে ঘোড়াখাল টি এস্টেট পর্যন্ত দূরত্ব মোটামুটি 2.2 কিলোমিটার। সময় লাগে গাড়িতে 10 থেকে 11 মিনিট মতো। ঘোড়াশাল থেকে 3 কিলোমিটার পথ চলে এসেছি, পৌঁছে গেছি উত্তরাখণ্ডের শামক্ষেত বলে একটা জায়গায়। গরুদেবতার মন্দির তো এর আগে আপনাদের দেখালাম, এবারে দেখাবো উত্তরাখণ্ডের চা বাগান। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে মাথাপিছু 40 টাকা করে। তো চলুন টিকিট কেটে ভেতরে ঢুকি। আমরা দুজন আছি, 80 টাকা লাগবে। ঘোড়াখাল টি এস্টেট উত্তরাখণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ চা বাগান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 থেকে 1600 মিটার উচ্চতায় অবস্থিত। এখানকার ঠান্ডা আবহাওয়া এবং মনোরম পরিবেশ চা উৎপাদনের জন্য আদর্শ। দেখুন, শুধু বৌদিকে আনেনি, বলছে আনলে এখানেই থেকে যেতাম। এটি মূলত উত্তরাখণ্ড টি বোর্ডের অধীনে। এই টি এস্টেটটি পাইন এবং দেওদার গাছে ঘেরা। কিন্তু এদের এখানে কতটা জিনিস খুব খারাপ লাগলো। প্রথমত, গোপ্রো নিয়ে শ্যুট করা যাবে না। গোপ্রো হলে আপনাকে 100 টাকা আলাদা চার্জ দিতে হবে, কিন্তু মোবাইল ক্যামেরায় শ্যুট করা যাবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, চা বাগানে আপনি 40 টাকা টিকিট কেটে ঢুকবেন, কিন্তু চায়ের প্রসেসিং দেখতে পারবেন না। এদের কিন্তু এই ব্যাপারে ভীষণ ধ্যান। আর তারপর আপনাকে যেটা বলবে, এখানে এসে কিন্তু এখানকার চা একবার টেস্ট করে দেখুন স্যার বা ম্যাডাম, যেই আসবেন না কেন, খুবই ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় না উত্তরাখণ্ডে আমি যে চা খাচ্ছি এ কদিন ধরে, চায়ের স্বাদ যে বিশাল কিছু ভালো, তা কিন্তু না। কি গো চন্দনদা, তোমার কি চা খুব ভালো লাগছে? খুব একটা ভালো না, আমাদের নর্থ বেঙ্গলের সঙ্গে কম্পেয়ার করলে হবে না। একদম नॉर्थ बेंगल चा। हाँ जी सर। हम लोग कहाँ जाएंगे इसके बाद? सर अब हम जाएंगे मुक्तेश्वर मुक्तेश्वर महादेव टेम्पल और चलो की जाई, चोली की जाली, वहीं पर व्यू पॉइंट है। अच्छा। অপরূপ সুন্দর পথের মাঝ দিয়ে কখনো পাহাড়ি গ্রাম, আবার কখনো জঙ্গলের মাঝ দিয়ে আমাদের গাড়ি এগোলো মুক্তেশ্বরের দিকে। মুক্তেশ্বরে পৌঁছানোর মিনিট 15-20 কিলোমিটার আগে খাপড়াট বলার জায়গা আছে। এক্স্যাক্ট ডিস্টেন্সটা 15 থেকে 20-র মধ্যে। মনোজ ঠিক করে বলতে পারলো না। এখানে মনোজ দাঁড় করালো, বলো দাদা यहाँ पे एक एप्पल की बागान था, एप्पल गार्डन था, वो आप थोड़ा देख लो, अभी तो आपको एप्पल नहीं मिलेगा यहाँ पे क्योंकि अभी एप्पल का ऑफ सीजन है। বললাম ঠিক আছে চলো। কিন্তু এখানে নামার পর যেটা দেখছি, একদিকে হিমালয়ের যা ভিউ, আর আরেকদিকে আপেল বাগানের ফাঁকা, যদিও কিন্তু ফাঁকা আপেল গাছ, তার মাঝখান থেকে রোদ আর ছায়ার যে খেলা, এ কিন্তু ইমেন্স বিউটি। যখন এখানে আসবেন একবার এখান থেকে ঘুরে যাবেন, ডেফিনেটলি ভালো লাগা উচিত আপনাদের।
পাহাড়ি মানুষদের আন্তরিকতাটা কোথায়, ওদের কাছে পুরনো আপেল পড়েছিল, বললো ভিয়া জি आप लोग थोड़ा टेस्ट करके देखो। তো এই হচ্ছে সেই আপেল, খেয়ে দেখি। ভয়ঙ্কর মিষ্টি। জিম করবেট। আমাদের ভারতবর্ষে যে ব্রিটিশদের মধ্যে যারা ভারতবর্ষকে ভালোবাসতেন তার মধ্যে অন্যতম নাম হচ্ছে এই জিম করবেট। জিম করবেট উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায়, স্পেশালি কুমায়ুন এবং গাড়োয়াল, উত্তরাখণ্ডে তো মেনলি এই দুটো রিজিয়নই, এই বিভিন্ন জায়গায় শিকারী হিসাবে কিন্তু উনি খুব প্রসিদ্ধ ছিলেন। তো ওনার নামাঙ্কিত মানে ওনার স্মৃতিবিজড়িত একটি বাংলো আছে মুক্তেশ্বরে। মুক্তেশ্বরে দেখার জন্য মেনলি 3টে জায়গা আছে, মুক্তেশ্বর মহাদেব মন্দির, চলকিচালি, আর হচ্ছে জিম করবেটের বাংলো বা যেটা এখন বর্তমানে KMVN এর রেস্ট হাউস। তো এখানে যারা KMVN এসে থাকবেন তাদের জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না, কিন্তু যারা আমাদের মতো সাধারণ দর্শক তাদের জন্য কিন্তু এখানে ঢোকার জন্য 60 টাকা করে মাথাপিছু এন্ট্রি ফিস লাগে এখন। তো চলুন টিকিট কেটে ভেতরে ঢুকি। এই সামনের এই জোনটার মধ্যে এই যে এই জায়গাটা কিন্তু ঢোকা অ্যালাউ নেই সাধারণ ট্যুরিস্টদের জন্য, যারা থাকবেন তারাই একমাত্র ঢুকতে পারবেন। এই হচ্ছে এখানে এন্ট্রান্সের টিকিট, 60 টাকা করে মাথাপিছু ইনক্লুডিং GST। উত্তরাখণ্ডের মুক্তেশ্বরের জিম করবেট বাংলোটি মূলত স্থানীয়দের কাছে ছোটি বাংলো নামে পরিচিত। এখানকার মনোরম পরিবেশ এবং হিমালয়ের দৃশ্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখান থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের অপরূপ শোভা আপনারা উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু থাকার জন্য বেশ সুন্দর কটেজ আছে, আর এই কটেজে থাকলে যেটা বেনিফিট সেটা হচ্ছে এই রেঞ্জের ভিউ সব সময় কিন্তু রুমে বসে পাওয়া যাবে। কি বলো চন্দনদা? একদম একদম। কিন্তু সমস্যা একটাই যে এখানে থাকার খরচাটা প্রচণ্ড এক্সপেন্সিভ, আমাদের দুজনের জন্য অনেকটাই বেশি বলে মনে হয়েছে বলে আমরা কিন্তু মুক্তেশ্বরে থাকিনি। মুক্তেশ্বরে অবশ্য বাজেট হোটেলও আছে, কিন্তু আমাদের সময়ও খুব বেশি নেই, সে কারণে আমরা আজকে যেটা চলে যাব এখান থেকে আলমোড়া, এটাই হচ্ছে কারণ। আর এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, সেখানে এই রোদ্দুরে বসে বসে একটু ম্যাগি খাবো। চন্দনদা 3-4 দিন ধরে বলছে একটু ম্যাগি খেলে হয়, আমি ম্যাগি খাওয়াটা পছন্দ করি না বলে রোজই কাটিয়ে যাচ্ছে, কিন্তু আজকে দাদার ইচ্ছাটা পূর্ণ করে দিন। বাংলোটি জিম করবেটের বিভিন্ন শিকার অভিযানের স্মৃতি বিজড়িত। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রকৃতির শোভা দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। আমাদের দুজনের 2 প্লেট ম্যাগি, প্লেন ম্যাগির দাম পড়ছে হচ্ছে 105 টাকা। জিম করবেটের হেরিটেজ বাংলো দর্শন তো হলো, এবারে এগোবো চলিকি জালির দিকে। এই সামনে এখান থেকে একটা রাস্তা আছে, এই ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে যাই, চলুন। জিম করবেটের বাংলো থেকে বেরিয়ে ওক পাইনের বনানীতে ঢাকা জঙ্গলের রাস্তা দিয়ে মিনিট সাথে হেঁটে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য চৌলিকি জালিতে। চৌলিকি জালি পাহাড়ের মাঝে প্রাকৃতিক শিলালিপির জন্য পরিচিত। এখান থেকে অপূর্ব সূর্যাস্তের শোভা উপভোগ করা যায়। চৌলি শব্দের অর্থ হচ্ছে শিলা, আর জালি শব্দের মানে হচ্ছে পাথর। স্যার কেমন লাগছে স্যার? ভালো লাগছে, কিন্তু এটা সানসেট টাইমে আরো ভালো লাগবে। জায়গাটা তো খুবই সুন্দর, এখান থেকে আশপাশের ভ্যালির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে দাদা যেটা বললো এটা একদম ঠিক কথা, এটা একদম আইডিয়াল হচ্ছে সানসেট পয়েন্ট। আর এখানেও কিন্তু খাওয়ারের বিভিন্ন রকম অপশান আছে, চা, ম্যাগি, কফি, বিভিন্ন ফ্রুট জুস, সমস্ত কিছু আপনারা চাইলে কিন্তু এখানে এসেও খেতে পারেন। এটা কিন্তু মুক্তেশ্বর এলে এটাও কিন্তু মাস্ট ভিজিট পয়েন্ট।
ফাটাফাটি লাগবে, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলিকি জালি থেকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই রাস্তা, এই রাস্তা যাচ্ছে সোজা গেলে আপনি পার্কিংয়ে পৌঁছাবেন এইটা, আর এই দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো চলুন আমরা তখন মন্দিরেই যাব। চলিকি জালি থেকে মুক্তেশ্বর মন্দির অবধি যাওয়ার রাস্তাটা কিন্তু পুরো ওক গাছের জঙ্গলে ভরা। আমরা আমরা চলকি জালি থেকে এই রাস্তা দিয়ে এসেছি, এসে এখানটা কনফিউজ হয়ে গেছিলাম, এই একটা রাস্তা আছে, তারপর বুঝলাম যে এটা পার্কিংয়ে যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো এটা পার্কিংয়ে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে এবার এগোবো। উত্তরাখণ্ডের শান্ত পাহাড়ি অঞ্চলের এই মুক্তেশ্বর মহাদেবের মন্দির এক জনপ্রিয় তীর্থস্থল। 2312 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির তার শান্ত পরিবেশ এবং হিমালয়ের মনোরম দৃশ্যের জন্য সাধক এবং প্রকৃতিপ্রেমী উভয়কেই আকর্ষণ করে থাকে। মন্দিরটি 350 বছরের বেশি পুরনো। পৌরাণিক মতে মহাদেব এই স্থানে এক অসুরকে বধ করে মোক্ষ দান করেছিলেন, তাই এই স্থানের নাম মুক্তেশ্বর বা মোক্ষের দেবতা। জনশ্রুতি এখানে প্রার্থনা করলে জীবনে মোক্ষ প্রাপ্তি হয়। উত্তরাখণ্ড ইটসেলফ সুন্দর, এর সৌন্দর্য নিয়ে তো কোনো কথা হতে পারে না, বাট কুমায়ুন অঞ্চলের কথা যদি বলি, নৈনিতালের সৌন্দর্য তো অতুলনীয়, এটা আমি স্বীকার করতে 100 মধ্যে 100 বার বাধ্য। বাট আমার যদি ব্যক্তিগত মতামত বলেন, আমার কিন্তু নৈনিতালের থেকেও মুক্তেশ্বর বেশি ভালো লেগেছে। এর নৈসর্গিকতার জন্য, এর একটা আইডেন্টিটি হচ্ছে এই জায়গাটা কিন্তু একদম আইসোলেটেড। সারাদিন তো ফাটাফাটি ঘোরা হয়েছে, আশা করি আপনাদেরও একই মতামত। এবারে দরকার একটা সলিড খাওয়া দাওয়ার। দিনের বেলায় চন্দনদার পাল্লায় পরে ফল, ছাতু, ছোলা, তারপরে অ্যাট লাস্ট একটু ম্যাগি খাইয়েছে, মনে হয়েছে দয়া করে একটু ম্যাগি খাওয়ানো উচিত, তাহলে খাইয়েছে। এবারে একটা সলিড কিছু খাবো, তারপর আলমোড়ার রাস্তাতেও খেতে পারি, বা এখানে খেয়ে আলমোড়ার দিকে যাব। কি করব এখনও কিছু ডিসাইড করিনি, তো খেতে তো হবে, না হলে পেটে এবার ছুঁচো ডন মারছে। 3টে বেজে গেছে, এবার কিছু খাওয়ার দরকার। তো এগিয়ে দেখি কি করা যায়। মনোজকে আবার জিজ্ঞাসা করবো কোথায় ভালো খাবার দাবার পাওয়া যায়, ও বলুক, সেই জায়গাতে গিয়েই খেতে হবে। চলুন। মুক্তেশ্বরের মহাদেব মন্দিরে ঢোকার মেন গেট কিন্তু এটাই। এই বাঁদিকে দেখুন মুক্তেশ্বরের একটা হিস্ট্রি লেখা আছে, আর যখন উঠবেন তাহলে কিন্তু প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হবে, এবং আমি তো একটু অন্যভাবে করেছি। আমি প্রথমে গেছিলাম এখানকার KMVN রেস্ট হাউসে, যেটা জিম করবেটের হেরিটেজ বাংলো, সেটা প্রথমে দেখেছি, তারপর দেখেছি চলকি চালি, তারপর গেছিলাম আমি মন্দিরে। তো এই রাস্তাটা কিন্তু অনেক কমফোর্টেবলি ওঠা যাবে, মানে চড়াইটা কিন্তু খুব বেশি প্রাণান্তকর নয়। যখন এদিক দিয়ে নামলাম তখন সিঁড়ির যে চড়াইটা দেখলাম, তাতে হাঁটুর যাদের সমস্যা তারা কিন্তু, তাদের উঠতে রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হবে, এটুকু বলতে পারি। তো চেষ্টা করবেন আমি যেভাবে করেছি বা আমরা যেভাবে করেছি সেইভাবেই যেতে, তাতে কিন্তু ধীরে সুস্থে বসে হলেও আপনি আরামসে সিঁড়ি দিয়ে নামতে পারবেন, যেটা কিন্তু উঠতে পারবেন না। তবে আসবেন অবশ্যই, সিঁড়িতে ওঠার ভয়তে কিন্তু পালিয়ে যাবেন না, কেন না এলে এক অনবদ্য বিউটি কিন্তু মিস করে যাবেন, এটা একদম গ্যারান্টি দিয়ে বলবো। যাই হোক, মনোজ এসে গেছে, এবারে এগোবো আলমোড়ার দিকে। আমরা
মুক্তেশ্বর থেকে বেরিয়ে আলমোড়া যাব, এটা তো সবাই জানেন, আপনাদেরকে আমি বলেওছি। তো যেটা ঘটনা সেটা হচ্ছে একটা শর্ট রুট আছে ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে। তো এইটা মাঝখানে একটা জায়গা, এখানে দাঁড়িয়ে এই জায়গাটার কিন্তু ইমেন্স বিউটি ফিল করা যায়। তো কেন বললাম, মনোজকে রিকোয়েস্ট করলাম, মনোজ দাঁড়াতে চাইছিল না, তো मनोज অনেক রিকোয়েস্ট করাতে मनोज দাঁড়িয়েছে, বললো স্যার 2 से 3 मिनट के लिए हम रुक सकते हैं, इससे ज़्यादा नहीं हो पाएगा। তো জায়গাটা কিন্তু সত্যি অসম্ভব ভালো। একদিকে হিমালয়ের সুন্দর প্রাকৃতিক শোভা, আরেকদিকে এখানকার একটা ভ্যালির বিউটিফুল পিকচার, মানে খুবই ভালো। এই প্রথমবার পুল ওভারটা বার করতে বাধ্য হলাম, মানে রাস্তায় মনোজকে বললাম মনোজ আর নেওয়া যাচ্ছে না, তুমি গাড়িটা দাঁড় করাও, পুল ওভারটা পড়তেই হবে, না হলে কেঁপে যাচ্ছি। তো লাস্টলি বাধ্য হলাম এই জ্যাকেট বার করে পড়তে, এত ঠান্ডা। সন্ধে এখন ঘড়িতে 6:40, আমরা পৌঁছে গেছি আলমোড়াতে। এবার একটা হোটেল খুঁজতে হবে। তো মনোজ সাইডে গাড়িটা লাগালো, একটু দেখে নিই হোটেল কোথায় কী পাওয়া যায়, তারপর কত কি ভাড়া পড়লো সবটা বলবো। আগে দেখে নিই আমরা। আলমোড়াতে বাস স্ট্যান্ডের একদম পাশে বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে 500 মিটার দূরে হোটেল হিমালয়া বলে একটা হোটেল, যেটা রিকনস্ট্রাকশন হচ্ছে, মানে আগে ছিল সেটা এখন চেঞ্জ করে আবার নতুন করে রিমডেলিং করা হচ্ছে, সেরকম একটা হোটেল, খুব সুন্দর, মানে একদম নতুন তৈরি। তো এই হোটেলে আমরা আজকে রুম নিয়েছি। এই রুমের ভাড়া আমাদের পড়েছে কিন্তু পার ডে 1000 টাকা করে। আমরা আলমোড়াতে 2 দিন থাকবো, 3 দিনও হতে পারে সেটা, তো 2 দিন মোটামুটিভাবে 2 দিন থাকবো। তো রুমটা কেমন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের দুজনেরই কিন্তু খুব পছন্দ হয়েছে রুমটা, চলুন দেখাই। এই হচ্ছে মাস্টার বেড, এটা দুজনের জন্য, কিন্তু এটা চাইলে 3 জন শোয়া যেতে পারে। এখানে 3 জনের জন্য, এটা অ্যাকচুয়ালি ট্রিপল বেডেড রুম, 3 জনের জন্য 3টে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এটা হচ্ছে 2টো চেয়ার যেখানে আমরা আমাদের লাগেজগুলোকে রেখেছি আপাতত। এবার এই দিকে হচ্ছে টয়লেট, একদম নতুন তৈরি, যেটা আমার খুব ক্রাইটেরিয়া থাকে, কমোড, বেসিন, আয়না, গিজার, শাওয়ার, সবকটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো ব্যবহারপত্র এদের, খুব ভালো। আপনারা যখন আলমোড়া আসবেন বাস স্ট্যান্ডের কাছে, মানে মেন মার্কেটে থাকাটাই কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়, মেন মার্কেটেই থাকবেন। এই হোটেল হিমালয়া কিন্তু আমার রেকমেন্ডেশন রইল আপনাদের জন্য। কী গো চন্দনদা, এদের যা আপাতত পছন্দ হয়েছে। এবার ব্যবহারপত্র এখন অবধি যা পেয়েছি খুবই ভালো, দেখা যাক 2 দিন থাকলে তো বুঝতে পারবো কীরকম ব্যবহারপত্র, তবে মনে হয় না খারাপ হবে বলে। দেখি লাস্টে অবশ্যই জানিয়ে যাব আসবেন না হোটেল হিমালয়াতে। নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর কন্টিনিউশনও দিয়ে দেবো, দেখে নেবেন। আলমোড়া আসার আগে ফোন করে নেবেন। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি, তো আজকে কিন্তু আমার ইচ্ছায়, চন্দনদার কোনো কথা আমি শুনিনি, আমি বস চুপচাপ বিরিয়ানি খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো বিরিয়ানি খেতে এসেছি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে সেখানে। তো এখানকার বিরিয়ানি কিন্তু মোরাদাবাদি স্টাইলের, মানে নর্মালি যে আমরা বিরিয়ানি খাই কলকাতা স্টাইলে আলু বিরিয়ানি, সেটা কিন্তু নয়। মোরাদাবাদি বিরিয়ানিতে ছোটো ছোটো চিকেনের পিস থাকে, তো তাই দিয়েই খেতে হয়। তো দেখি কেমন খেতে। একদম অন্যরকম খেতে, হেভি খেতে। এই বিরিয়ানি কিন্তু একবার আলমোড়া এলে এখানে ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। যাই হোক, খেয়ে নিই, আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কালকে সকালে আবার নতুন গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।